ভাই এত রাতে এখানে কেন এলে? বনুকে সময় দিন। আজ কতটা দিন পর বনুকে পেলেন, সাথে নিজের সন্তানকেও ফিরে পেলেন। যান, বনুকে সময় দিন ভাই। তোর বনু আর ভাগিনা দুজনকে ঘুম পাড়িয়ে এসেছি। তাহলে আপনি না ঘুমিয়ে এখানে কেন আসলেন ভাই? আমার উপর রেগে আছিস তাই না? রাজ যেন জানতো রায়হান এমন কিছুই বলবে, তাই আলতো করে হেসে বলে, রাগ তো তাদের সাথে করা যায় ভাই, যারা আঘাত করে কষ্ট দেয়। কিন্তু আপনি তো আমাকে আরেকবার বাঁচার সুযোগ দিলেন। তাহলে এভাবে পড়ে আছিস কেন? ভালো লাগছিল না বলে। এমন মানুষের জন্য এখন বুকে কষ্ট চেপে রাখবি? না ভাই, তার প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই। যে আমার বোনকে এতটা কষ্ট দিতে, আঘাত করতে পারে নিজের স্বার্থের জন্য, সে আর যাই হোক আমার ভালোবাসার মানুষ হতে পারে না। আমি ভুল ছিলাম ভাই, তাই তো এমন জঘন্য মানুষটাকে ভালোবেসেছিলাম। দেখিস রাজ, একদিন তোর জীবনে এমন একজন আসবে যে তোকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। আমি আর কাউকে চাই না ভাই। আমি তো চাই আমার ছোট ভাইয়ের একটা সুন্দর সংসার হোক, তারপর আমরা সবাই মিলে একসাথে থাকবো। তোর মেয়েকে আমার ছেলের বউ করে আনবো। তুই মেয়ে দিতে না চাইলে আমার বাপ বেটা তোর মেয়েকে তুলে আনবো। রায়হানের কথায় রাজ হেসে উঠে বলে, তাহলে তো ভাই বিয়েটা খুব তাড়াতাড়ি করে একটা মেয়ে ডাউনলোড দিতে হবে। না হলে বেশি দেরি হয়ে গেলে আপনার ছেলে বড় হয়ে যাবে। তারপর আমার মেয়ে বলবে আমি ওই বুড়োকে বিয়ে করব না, আমার হ্যান্ডসাম ছেলে চাই। রাজ আর রায়হান একসাথে হেসে ওঠে। মুহূর্তেই রাজের মন ভালো হয়ে যায়, আর দুজনে মিলে এমন গল্প করতে থাকে আর ক্ষণে ক্ষণে হেসে উঠছে। সকাল থেকে পুরো বাড়ি মাতিয়ে রেখেছে রাহাত, তাকে নিয়ে সবার কাড়াকাড়ি লেগে গেছে। এতে বড়রাও পিছিয়ে নেই। রায়হান শ্রাবুকে নিয়ে নিচে এসে এসব কাণ্ড দেখে দুজন দুজনার দিকে তাকিয়ে আলতো হাসে। তারা নিচে নামতেই সবাই তাদের দিকে এক পলক তাকিয়ে আবারও রাহাতকে নিয়ে ঝগড়া শুরু করে দেয়। রাহাত কাকে কি ডাকবে তা নিয়েও চলছে লড়াই। সূর্য বলে রাহাত তাকে বড় আম্মি ডাকবে, আর বিথিকে ছোট আম্মি ডাকবে। সূর্যর এই কথা বলতেই সাইফুল বলে রাহাত তাকে বড় আব্বু আর রাফিদকে ছোট আব্বু ডাকবে। এরই মাঝে হৃদয় আর রাজ বলে তাদের রাহাত কি ডাকবে, মামা নাকি চাচ্চু। এই নিয়ে দুজনের চিন্তায় পড়ে যায়। সুমাইয়া বলে দেয় তাকে রাহাত মামুনি বলে ডাকবে। আর এদিকে হৃদয় আর রাজ ভেবেই পাচ্ছে না রাহাত কি বলে ডাকবে তাদের। অবশেষে সাইফুল তাদের সমাধান দিয়ে বলে রাহাত তাদের মাচা বলে ডাকবে। সাইফুলের বলে দেওয়া ডাকটা তাদের পছন্দ হয়, আর ডিসিশন নেয় রাহাত তাদের দুজনকে মাচা বলে ডাকবে। রায়হান সবার এমন অবস্থা দেখে হতাশার নিঃশ্বাস ফেলে সবাইকে উদ্দেশ্য করে বলে, ওকে নিয়ে কি সারাদিন এমন ঝগড়া হবে নাকি কেউ আমাদের খেতে দিবে? রায়হানের কথায় কেউ পাত্তা দিল না। তা দেখে রায়হানের চোয়াল ঝুলে যায়। শ্রাবু তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। রায়হান মরিয়ম বেগমকে বলে, আমার মাননীয় শাশুড়ি আম্মা, দয়া করে আমাদের খেতে দিন, খুব ক্ষুধা লেগেছে। রায়হানের কথায় মরিয়ম বেগম বলে, রান্না হয়নি আব্বু, কেন রান্না হয়নি? কারণ আমার নাতি বাসায়। ওর সাথে রান্নার কি সম্পর্ক? এত কিছু বলতে পারবো না আব্বু। এত খিদে লাগলে বাহির থেকে এনে খাও, না হলে রান্না করে নাও। মরিয়ম বেগমের কথায় রায়হানের মাথা চক্কর মারার উপক্রম। সে ভাবতেও পারছে না মরিয়ম বেগম তার নাতিকে পেয়ে তাকে এভাবে বলছে। সে ফুস করে শ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, সকালটা না হয় এভাবে যাবে, কিন্তু দুপুরে কি করবে? কেন? আজ তুই সবাইকে বাহিরে লাঞ্চ করাবি? সূর্য কথাটা বলেই রায়হানের কাছে এগিয়ে সে আবারও বলে, যমুনার বুফে আজ আমাদের নিয়ে যাবি তুই? পারবো না আমি। ওকে, তাহলে তুই লন্ডন চলে যা। আমার বোনকে তোর সাথে দিব না। আর এমনিতেও আমার বোন তোকে ডিভোর্সে দিয়ে দিয়েছিল। সূর্যের কথায় সবার দৃষ্টি নিক্ষেপ হয় তাদের দিকে। শ্রাবু ছলছল নয়নে রায়হানের দিকে তাকায়। রায়হান শ্রাবুকে এক পলক দেখে ঠোঁটে শয়তানের হাসি ঝুলিয়ে সূর্যকে বলে, ইউনো আপাই, প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না। রায়হানের কথায় সবার চোখ জল করে ওঠে। রায়হান ঠোঁট কামড়ে হেসে বলে, সো তোর বোনের সাথে আমার ডিভোর্স হয়নি?
শ্রাবু অশ্রুসিক্ত নয়নে রায়হানের দিকে তাকিয়ে থেকে আলতো হাসে। রায়হান শ্রাবুকে এক হাতে জড়িয়ে ধরে রেখে সূর্যকে বলে, আজ আমরা সবাই বুফে যাব, সবাই রেডি থেকো। রায়হান কথাটা বলা মাত্রই ছোটরা সবাই একসাথে চিল্লিয়ে ওঠে আর তা দেখে সবাই হাসে। স্যার, জবরদস্ত খবর আছে। বলে ফেল রিভান। স্যার, খান বাড়ির সকলে আজ যমুনা ফিউচার পার্কে বুফে যাচ্ছে, আর এটাই মুখ্যম সময় ম্যামকে তুলে আনার। গুড জব রিভান, এবার সব ব্যবস্থা কর রিভান। ঠিক আছে স্যার। আর শোন, গোডাউন পরিষ্কার করে রাখিস, সেখানে মাইন্ড লাভকে নিয়ে যাব। ওকে স্যার। এবার যা। স্যার, আবার কি বল? এই মানুষের মতো ভনিতা না করে সোজাসুজি বল সব কিছু। ম্যামের নাকি একটা বেবি আছে। হ্যারি এতক্ষণ সোফায় গা হেলিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল। রিভানের কথাটা কানে যাওয়া মাত্রই হ্যারি চোখ খুলে তাকিয়ে সজা হয়ে বসে রিভানকে বলে, মাইন্ড লাভের বাচ্চা? হ্যাঁ স্যার, আর এই বাচ্চা আর সি এর। তার মানে সেদিন মাইন্ড লাভ অ্যাভারেশন করেনি? না স্যার, করেনি। ওকে, বাচ্চাকে আমার কোনো প্রয়োজন নেই, তুই বরং ওকে তুলে আনার ব্যবস্থা কর। ওকে স্যার। রিভান কথাটা বলে চলে যায় আর হ্যারি আবারও সোফায় গা হেলিয়ে দেয়। সে ঠোঁট প্রসারিত করে হেসে বলে, মাইন্ড লাভ কি এমন আছে তোমার মাঝে যা সব ছেলেদের এত টানে? তোমাকে আমি পেছন থেকে দেখে পাগল হয়েছি, আর এই দুজন এত বছর ধরে তোমাতে আসক্ত হয়ে শুধু তোমাকেই ভালোবেসে আসলো। দুপুর একটায় খানবাড়ির সকলে তোড়জোড় শুরু করেছে কে কার আগে সাজবে তা নিয়ে। আর এদিকে রায়হান আগে রাহাতকে রেডি করে মরিয়ম বেগমের কাছে নিয়ে এসেছে। রায়হান কাল রাহাতকে নিয়ে আসার পরই রাজকে বলে রাহাতের জন্য বেবি ড্রেস নিয়ে আসতে। রাজ প্রায় 100টার মতো ড্রেস, 30 জোড়া জুতো, বেবি সানগ্লাস, ওয়াচ নিয়ে এসেছে। রায়হান রাহাতকে একটা সাদা আর কালোর কম্বিনেশনে রোম্পার সেট পরিয়ে দেয়। হাতে সাদা বেল্টের ওয়াচ, চোখে কালো সানগ্লাস, পায়ে সফট কালো শুজ। রায়হান রাহাতকে দিয়ে এসে শ্রাবুকে রেডি করিয়ে দেয়। যেহেতু শ্রাবু এখনো পুরোপুরি সুস্থ হয়নি আর শরীরের ব্যথাও কমেনি, তাই রায়হান তাকে রেডি করিয়ে দেয়। শ্রাবুকে একটা সাদা ফ্লোয়ার প্রিন্টের কালো শাড়ি পরিয়ে দেয়। তারপর চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক, গলায় কানে রায়হানের দেওয়া সেই ডায়মন্ডের নেকলেস আর কানের দুলগুলো রায়হান আবারও পরিয়ে দেয়। দু হাতে সাদা কালো রেশমি চুড়ি পরিয়ে দেয়। চুলগুলো ছেড়ে দেওয়া, হাঁটু সমান ঘন কালো চুলগুলো আগা এলোমেলো অবস্থায় অনেকটাই বড় হয়ে গেছে, তাই রায়হান নিজে শ্রাবুর চুলের আগা কেটে সমান করে দেয়। শ্রাবুকে রেডি করে রায়হান নিজেও রেডি হয়ে নেয়। তার পরনে সাদা সিল্কের শার্ট আর কালো প্যান্ট, হাতে সাদা বেল্টের ওয়াচ, চোখে কালো সানগ্লাস, পায়ে কালো শুজ। তাদের 3 জনের ড্রেস আপ পুরো একই রকম। ড্রয়িং রুমে সবাই বসে থাকে রায়হানদের অপেক্ষায়। আর এদিকে সেলফি কুইন বিথি সবার সাথে সেলফি তুলতে ব্যস্ত। রায়হান সাইফুলকে নিয়ে নিচে নামতেই সবাই তাদের দিকে হা করে তাকিয়ে থাকে। ফাতেমা বেগম, মরিয়ম বেগম, রেহেনা বেগম এগিয়ে এসে বলে, বাহ, কি মিষ্টি লাগছে তোদের। দোয়া করি আর কারো নজর তোদের ওপর না পড়ুক। আল্লাহ যেন এবার তোদের সুখে রাখে। তাদের কথার মাঝেই মুক্তার খান এগিয়ে এসে শ্রাবুর সামনে দাঁড়িয়ে বলে, আম্মা, বাবার সাথে কথা বলবে না? আমি যে তোমাকে খুব ভালোবাসি আম্মা। এবার তো সব অভিমান ভুলে বাবার পক্ষে এসে একটু বাবার মুখটা শান্ত করো আম্মা। মুক্তার খানের কথায় শ্রাবুর চোখের কোণায় পানি জমে। সে তড়িৎ বেগে মুক্তার খানকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি আব্বু, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম করব না আব্বু। না আম্মা, তোমার কোনো দোষ নেই আম্মা। তাদের এমন আবেগপ্রবণ মুহূর্তে রাফি চিল্লিয়ে বলে, হয়েছে তো, এবার চলো সবাই। সকাল থেকে কিছুই খাইনি, পেট খালি রেখেছি রায়হান টাকায় পেট পুজো করবো বলে। বাসায় এসে তোমরা আবার সিনেম্যাটিক ডায়লগ শুরু করো। আগে চলো খেয়ে আসি। রাফিদের কথায় সবাই হেসে ওঠে আর সবাই মিলে বেরিয়ে পড়ে। খান বাড়ির গেট দিয়ে সাই সাই করে 7টা গাড়ি বেরিয়ে যায়। তাদের গন্তব্য যমুনা ফিউচার পার্কের বুকে। প্রায় 30 মিনিটের পথ পাড়ি দিয়ে তারা এসে পৌঁছায় যমুনা ফিউচার পার্কে। গাড়িগুলো পার্কিং এরিয়ায় রেখে একে একে সবাই গাড়ি থেকে নেমে আসে। তারপর সবাই একসাথে চলে যায় যমুনার ভিতরে। রাহাতকে সাইফুল, রাফিদ, হৃদয়, রাত 4 জনে মিলে কারাকারি করে কোলে নিচ্ছে। রায়হান আর শ্রাবু তা দেখে হাসে।
রায়হান শ্রাবুর কাঁধ জড়িয়ে ধরে শপিং মলের ভেতরে ঢোকে, আর এদিকে তাদের পেছন থেকে ফলো করতে থাকে রিভান। সে ক্ষণে ক্ষণে ফোন করে শ্রাবুর আর রায়হানের সকল আপডেট হ্যারিকে জানাচ্ছে। শপিং মলে ঢুকে বাঁধে আরেক বিপত্তি। মেয়েরা আগে শপিং করবে, তারপর খেতে যাবে, না হলে তারা খাবে না। তাই উপায় না পেয়ে ছেলেরা রাজি হয়। একে একে শোরুমে ঘুরে শপিং করতে থাকে মেয়েরা। ছেলেরা প্রথমে দ্বিমত করলেও পরে তারা পিছিয়ে থাকে না শপিং করা থেকে। রায়হান শ্রাবুকে নিয়ে বেবি শপে গিয়ে রাহাতের জন্য বেশ কিছু ড্রেস কিনে, তারপর শ্রাবুকে নিয়ে ঘুরে ঘুরে শ্রাবুর জন্য অনেকগুলো ড্রেস, জুতো কম্বিনেশনে আরও নানান জিনিস কিনে। আর এদিকে শোভা রাহাতের জন্য একের পর এক খেলনা নিচ্ছে। সে ড্রেস কিনবে না রাহাতের জন্য খেলনা নেবে, তাই রায়হান নিজেই সবার জন্য 9টা ড্রেস কিনে নেয়। সবার শপিং শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তাই আর দেরি না করে সবাই বুফে চলে যায়। বুফে এসে সবার খাওয়া দাওয়ার মাঝেই রায়হানের ফোনে ফোন আসে। সে খাওয়া ছেড়ে উঠে যায় কথা বলার জন্য। অনেকক্ষণ হয়ে যায় রায়হান আসে না, তাই শ্রাবু অধৈর্য হয়ে নিজেও উঠে পড়ে রায়হানকে খুঁজতে। সে রায়হানকে খুঁজতে খুঁজতে বুফ থেকে বেরিয়ে পড়ে, আর এই সুযোগে রিভান শ্রাবুর সামনে এসে দাঁড়ায়। শ্রাবু হঠাৎ নিজের সামনে এভাবে কাউকে দেখে ভয় পেয়ে 2 কদম পিছিয়ে যায়। তারপর রিভানকে দেখে চোয়াল শক্ত করে রাগে ফুঁসতে ফুঁসতে শ্রাবু বলে, আপনি আপনি তো ওই হ্যারির অ্যাসিস্ট্যান্ট। এখানে কেন এসেছেন? আবার কোনো নতুন নাটক নিয়ে এসেছেন? আপনাকে নিয়ে যেতে এসেছি। আমাকে নিয়ে যেতে মানে MRRC যদি আপনাকে একবার পায় তাহলে কেটে টুকরো টুকরো করে তার পোষা কুকুর দিয়ে খাওয়াবে। কিন্তু সে যদি আমাদের না পায় তখন? মানে কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আমাদের সাথে সুন্দর মতো চলেন, না হলে জোর করে নিয়ে যাব। শ্রাবু ভয়ে 2 কদম পিছিয়ে চিৎকার করতে নেবে, তার আগেই রিভানের হাতে থাকা ক্লোরোফর্ম মেশানো রুমালটা শ্রাবুর নাকে মুখে চেপে ধরে। আর শ্রাবু মিনিটের মধ্যেই গুঙ্গাতে গুঙ্গাতে সেন্সলেস হয়ে যায়, আর রিভান তাকে নিয়ে যায়। অথচ এদিকে কেউ তা জানলো না। রায়হান ফোনে কথা শেষ করে আবারও সবার সাথে ফিরে এসে শ্রাবুকে খুঁজে কিন্তু কোথাও পায় না। তাই সবাইকে জিজ্ঞেস করে শ্রাবু কোথায়। রায়হানের কথা শুনে একে অপরের দিকে তাকায়। তারা খাওয়ায় এতটাই ব্যস্ত ছিল যে শ্রাবু কোথায় সেটা খেয়াল করেনি। রায়হান সবার হাব ভাব বুঝে চিৎকার করে, আমাদের হলুদিয়া অসুস্থ। তোমাদের কাছে খাওয়াটাই এত বড় হয়ে গেল যে 10 মিনিটের জন্য তাকে দেখে রাখতে পারলেন তোমরা। আমি যদি আবারও আমার হলুদিয়া হারিয়ে ফেলি তাহলে সবাইকে আমি দেখে নিব বলে দিলাম। রায়হান কথাগুলো এতটাই জোরে চিৎকার করে বলেছিল যে বুফের উপস্থিত সকলে তাদের দিকে তাকিয়েছিল। আর এদিকে সবাই রায়হানের চিৎকারে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রায়হানের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়, চোখের কার্নিশ লাল হয়ে যায়, বুক অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। তার পরনের সাদা শার্ট মুহূর্তেই ঘামে ভিজে যায়। সে এক মুহূর্ত দেরি না করে জায়ানকে ফোন করে। একবার রিং হতেই জায়ান ফোন ধরে হ্যালো বলার আগেই রায়হান বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই যদি এবার আমার থেকে আমার হলুদিয়াকে কেড়ে নিতে চাস তাহলে আমি তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। রায়হানকে এত উত্তেজিত হতে দেখে জায়ান নরম কণ্ঠে বলে, দেখ, তোর সাথে আমার কথা বলার একদম ইচ্ছে নেই। যা বলবি সরাসরি বল, পাগলামি করবি না। আমার হলুদিয়া কোথায়? জায়ান রায়হানের কথায় তাচ্ছিল্য হেসে বলে, কাল আমার থেকে আমার জানেমানকে আবারও কেড়ে নিয়ে গেলি, আর আজ বলছিস সে কোথায়? আউ ফানি। একদম নাটক করবি না, তুই সত্যি করে বল আমার হলুদিয়াকে কোথায় নিয়ে গেছিস। রায়হানের কথায় জায়ানের ভেতর মোচড় দিয়ে ওঠে। সে কাপা গলায় বলে, ভাই তুই কি বলছিস? জানেমানকে আমি কোথায় নিয়ে যাব? ওকে তো তুই কালকে নিয়ে গেলি। এই ভাই, সত্যি করে বল, আমার জানেমানকে তুই কি করেছিস? জায়ান, সত্যি করে বল আমার হলুদিয়া কোথায়? রায়হান, বিশ্বাস কর, আমি জানি না। রায়হান জায়ানকে আর কিছু বলল না, তবে কলটা না কেটেই ওভাবেই ফোনটা পকেটে রাখে। আর জায়ান রায়হানের সম্পূর্ণ কথাগুলো শুনে। রায়হান রাজকে ডেকে বলে, রাজ, এই এরিয়ার যতগুলো সিসি ক্যামেরা আছে সবগুলো চেক দে। রায়হানের কথা মতো রাত চলে যায়, আর রায়হান মাথায় হাত দিয়ে একটা চেয়ারে বসে পড়ে। রায়হানের মাথা কাজ করছে না। শ্রাবু যে একা যায়নি তা রায়হান ঠিকই বুঝতে পারছে, তাহলে গেল কোথায়? এরই মধ্যে রায়হানের গার্ডরা পুরো যমুনা খুঁজে ফেলেছে, কিন্তু শ্রাবুকে পায়নি। রায়হানকে সে কথা
জানালে রায়হানের মাথা আরো খারাপ হয়ে যায়। এদিকে জায়ান সম্পূর্ণ কথাগুলো শুনছে। ঘন্টা দুয়েক পর রাজ এসে জানায়, ভাই, হ্যারির অ্যাসিস্ট্যান্ট রিভান বনুকে সেন্সলেস করে নিয়ে গেছে। রাজের কথায় রায়হানের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে অবিশ্বাস নয়নে রাজের দিকে তাকিয়ে বলে, রিভান, তার মানে হ্যারি বাংলাদেশে আছে আর আমাদের সকল আপডেট তার কাছে যাচ্ছে? হ্যাঁ ভাই। রাজ, খোঁজ নে কে এই কাজগুলো করেছে, আর তাকে যেখানেই পাবি সেখানেই শ্যুট করবি। ওকে ভাই। রায়হান আর কিছু না বলে রাজের থেকে তার ট্যাব নিয়ে শ্রাবুর লোকেশন ট্র্যাক করে। কারো মুখে কথা নেই, শুধু নীরবে চোখের পানি ফেলছে। রায়হান মিনিটের মধ্যে শ্রাবুর লোকেশন ট্র্যাক করে ফেলে। রাজ তা দেখে বলেই ফেলে, ভাই, আপনি বনুর লোকেশন কিভাবে পেলেন? রায়হান ট্যাবে নজর রেখেই রাজকে বলে, একই ঘটনা পুনরাবৃত্তি হলে যেন হলদিয়াকে আমি খুঁজে পাই, তাই তাকে কাল রাতে আমি জিপিএস ট্র্যাকার লাগানো একটা আংটি পরিয়ে দিয়েছিলাম হলদিয়াকে। রায়হান রাজকে সেই জায়গার ঠিকানা দেয় যাতে কিছু হলে খোঁজ নিতে পারে, আর বলে, রাজ, তুই তোর কাজ করে যা, আমি যাচ্ছি সেখানে। ভাই, আপনি একা যাবেন? সমস্যা নেই, কিছু হবে না আমার, তুই বরং তোর কাজ করে আয়। রাজ সম্মতি দিয়ে চলে যায়। আর রায়হান সাইফুলের দিকে তাকিয়ে নরম স্বরে বলে, সবাইকে নিয়ে বাসায় যাও জিজু। তার কথায় সাইফুল বলে, আমি তোমার সাথে যাব? কোনো দরকার নেই, দেখো যখন রাখতে পারোনি খোঁজার দরকারও নেই, আমার প্রাণ পাখি আমি খুঁজে নিয়ে আসবো। রায়হানের কথায় আর কেউ কিচ্ছু বলতে পারে না, সবাই চুপ করে যায়। রায়হান রাহাতের কাছে গিয়ে তাকে কোলে নিয়ে পুরো মুখে চুমু খেয়ে বলে, তুমি থাকো পাপা, আমি আসবো, তোমার মাম্মামকে নিয়েই ফিরবো, না হলে একা ফিরবো না। পাপা তো সুপারম্যান, তাই না? পাপা, তোমার মাম্মামকে নিয়েই ফিরে আসবো। রায়হান কথাগুলো বলে সূর্যকে বলে, আপাই, আমার ছেলেকে তোর কাছে আমানত দিয়ে গেলাম, যদি ফিরি তাহলে তোর বোনকে নিয়েই ফিরবো, আর যদি না ফিরি তাহলে তোর বোনকে ছাড়া ফিরবো না। আমার ছেলেকে তুই দেখে রাখিস। তার কথায় সূর্যের কান্নারত কণ্ঠে উচ্চারণ করে, ভাই। রায়হান মলিন হেসে বলে, চিন্তা করিস না, বাসায় যা তোরা। রায়হান আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে জায়ান রায়হানের সমস্ত কথা শুনে ফোনে। তারপর সায়ার ছিল তাই সেও সব কিছু শুনতে পায় এবং কি ঠিকানাটাও জেনে যায়। জায়ান কিছু না বলে সেখান থেকে চলে যেতে নিলে সায়ার পিছু ডেকে বলে, কোথায় যাচ্ছিস তুই? সায়ারের ডাকে জায়ান থেমে যায়। পিছু না ফিরেই সায়ারকে বলে, জানেমানের কাছে। এ তো কিছু পরেও আর তুই শুনলি না রাহিনের কথাগুলো? যারা শ্রাবন্তীকে নিয়ে গেছে তারা হয়তো অনেক ডেঞ্জারাস হয়, আর তুই শুনলি না রাহিনের কথাগুলা? যতই বিপজ্জনক হোক শায়ের, রায়হান আমার বেস্ট ফ্রেন্ড আর ভাই। আর সবচেয়ে বড় কথা, আমার প্রাণ ভোমরা সেখানে। তাকে বিপদে ফেলে রেখে আমি চুপ করে থাকতে পারবো না। সায়ারকে আর কিছু বলতে না দিয়ে জায়ান চলে যায়। সায়ার তাকে পেছন থেকে অনেক ডাকে, তবু জায়ান শোনে না। রাত প্রায় 1টার কাছাকাছি, চারিদিক অন্ধকারে আচ্ছন্ন। প্রায় 47 মিনিটের রাস্তা পেরিয়ে তারা এসে পৌঁছায় একটা পুরনো গোডাউনের সামনে। বাহির থেকে দেখে মনে হচ্ছে বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে। রায়হান গাড়ি থেকে নামতেই অপর রাস্তা দিয়ে জায়ানও গাড়ি নিয়ে এসে রায়হানের গাড়ির সামনে থামে। রায়হান জায়ানের গাড়ি দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। জায়ান গাড়ি থেকে নেমে রায়হানের সামনে এসে দাঁড়ায়। রায়হান জায়ানকে এখানে দেখে বলে, তুই এখানে কেন? তুই অ্যাড্রেস পেলি কোথায়? রায়হানের কথায় জায়ান তাচ্ছিল হেসে বলে, নিজের কল লিস্ট চেক কর, তাহলেই বুঝবি। জায়ান কথাটা বলতেই রায়হান পকেট থেকে ফোন বের করে কল লিস্ট চেক করে দেখে প্রায় 3.5 ঘন্টার রেকর্ড। রায়হানের বুঝতে অসুবিধা হয় না, তখন সে ভুলে কল না কেটেই ফোন পকেটে রেখেছিল। আর জায়ানও কল না কেটে রায়হানের সব কথা শুনেছে। রায়হান মুখ ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে বলে, ফিরে যা, এখানে নাটক চলবে না। ফিরে যাওয়ার জন্য আসিনি, জানেমানকে উদ্ধার করতে এসেছি। তুই করবি উদ্ধার? পারবি? সুইজারল্যান্ডের মাফিয়া কিং হ্যারি সালমানের সাথে? তুই হয়তো ভুলে গেছিস আমেরিকার সিক্রেট মাফিয়া জেএসকে। না, ভুলিনি। তোর আমার শত্রুতা তো আর আমার হলদিয়াকে নিয়ে না এখানেই। তার বলতে ভাই থেকে শত্রু হয়নি। তুই যে আমার জানেমানের জন্য আমার শত্রু হোসনি তা আমি ভালো করেই জানি। যদি জানেমানের জন্যই তুই আমার শত্রু হইতি, তাহলে এতক্ষণে তোর পিস্তলের বুলেটে আমার বুক ঝাঁঝরা করে ফেলতি তুই। জায়ানের কথায় রায়হান মৃদু হেসে বলে, আমেরিকা মাফিয়া হয়ে কি করলি? না পেলি আমার হলদিয়াকে? না পারলি নিজের সাম্রাজ্য সবার সামনে আনতে?
কি বলতো রায়হান, আমি সিক্রেট মাফিয়া, তোর মতো প্রকাশ্য নয়। তুই যে মানুষ, জানেমান যদি আমার কাছে না থেকে অন্য কোথাও থাকলে তুই গত 3 বছরে না প্রথমেই তাকে খুঁজে পেতি। তোর মতো মাস্টার মাইন্ড গেম কিন্তু আমিও খেলতে পারি। হ্যাঁ, তোকে তো এমনি এমনি আমার বেস্ট ফ্রেন্ড করিনি। তোর কি মনে হয় রায়হান, তুই কি আদৌ জানেমানকে খুঁজে পেতি যদি আমি না চাইতাম? জায়ানের কথায় এবার রায়হান বেশ চমকায়। সে জায়ানের দিকে তাকিয়ে বলে, কি বলতে চাইছিস? বলতে চাইছি এটাই যে, যে লোকগুলো তোকে আমাদের আপডেট দিয়ে বলেছিল আমরা যমুনা শপিং মলে আছি, সেই লোকগুলো আমারই ছিল রায়হান। আমি তাদের তোকে ইনফর্ম করতে বলি। আর সেদিন রাতে যে মেয়েটি রাজকে ফোন করে সব বলেছিল, সে আমার কেউ না, আমার জানেমান। আর তাকে এসব আমি করতে বলেছিলাম। কেন করেছি জানিস? জায়ানের কথায় রায়হান বিস্ময় নিয়ে বলে, কেন করছিস? কারণ জানেমান কখনোই আমার সাথে ভালো থাকতো না। গত 3টা বছর আমি তাকে আগলে রেখেছিলাম শুধুমাত্র তোর আমানত তোকে সহি সালামতে ফিরিয়ে দিব বলে। প্রতিটা রাতে তোর ছবি বুকে জড়িয়ে কান্না করতো জানেমান, যার সম্পূর্ণ দৃশ্য আমার চোখের সামনে এখনো দৃশ্যমান। যখন তাকে ওটিতে নেওয়া হয়, তখন সে আমার হাত ধরে একটা কথাই বলেছিল, আমি আমার রায়হান ভাইকে অনেক ভালোবাসি জায়ান। সে আমাকে ভালো না বাসলেও আমি তাকে ভালোবাসি। তার কথা শুনে আমি সেদিন কেঁদেছিলাম, এটা ভেবে যে সে কেন আমাকে একটু ভালোবাসলো না। শালার জীবন, একটা মেয়ের জন্য কত কেঁদেছি, অথচ দিন শেষে সে আমারে একটুও ভালোবাসলো না। আমার মাফিয়া লাইফের এই একটা আফসোস আর ব্যর্থতা রয়ে গেল। তবু আমি তাকে কখনো জোর করে কিছু করিনি। আমার মনে হতো তাকে জোর করা মানে আমার কলিজায় আঘাত করা, তাই তাকে আমি ফুলের মতো যত্নে রেখেছিলাম। রায়হান অবাক চোখে জায়ানের সম্পূর্ণ কথা শুনে। জায়ান রায়হানের দিকে তাকিয়ে মলিন হেসে হাত বাড়িয়ে দিয়ে বলে, চল আজ সব ভুলে নিজেদের প্রাণকে বাঁচাই। রায়হান আলতো করে মাথা নাড়িয়ে জায়ানের হাতে হাত রাখে। তারপর তারা পিস্তল হাতে নিয়ে ধীরে ধীরে দুজন দূর দিকে যায়। তারা ভেতরে ঢোকার রাস্তা খুঁজে কিন্তু পাচ্ছিল না, কারণ ভেতর থেকে এমনভাবে আটকানো যে বাহির থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কেউ আছে। তারপর জায়ান একটা ছোট্ট দরজা দেখতে পায়, যেখান থেকে মৃদু আলো আসছে। জায়ান শীষ বাজিয়ে রায়হানকে ডেকে আনে। তারপর দুজনে মিলে কোনো আওয়াজবিহীন খুব সাবধানে দরজা খুলে দেখে এটা একটা সুড়ঙ্গের ভেতর যাওয়ার মতো দরজা। রায়হান প্রথমে খুব সাবধানে ভেতরে প্রবেশ করে, আর জায়ান তার পিছু পিছু। তাদের হাতে পিস্তল। প্রায় 12 মিনিট হাঁটার পর তারা সেখানে এসে পৌঁছায় যেখানে হ্যারি আর রিভান বসে আছে, আর শ্রাবুকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার সেন্স নেই। রায়হান আর জায়ানের বুক মোচড়ে উঠে শ্রাবুর অবস্থা দেখে। তারা দুজন দুজনের দিকে তাকায়। হ্যারিদের ঘিরে দাঁড়িয়ে আছে প্রায় 100-এর বেশি খয়েরি কালারের পোশাকধারী লোক, তাদের হাতে বন্দুক। রায়হান আর জায়ান একে অপরকে চোখের ইশারায় কিছু একটা বলে সাথে সাথে শুট করতে শুরু করে, আর সবাই গুলির আওয়াজ শুনে এদিকে ওদিকে ছুটতে থাকে। এক পর্যায়ে তাদের পিস্তলের বুলেট শেষ হয়ে গেলে তারা ধরা পড়ে যায়, আর গার্ডরা তাদের ধরে হ্যারির সামনে নিয়ে আসলে হ্যারি তাদের দেখে অবাক হয়, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে বলে, আরে বাহ, এক ফুলে 2 মালি চলে এসেছে দেখে। সিক্রেট মাফিয়া আরসি আর জেএস, তাহলে আপনাদের সাথে আমার সামনাসামনি দেখা হয়েই গেল। তার কথায় জায়ান তাচ্ছিল্য করে হেসে বলে, হ্যারি স্যালন, ও আমাকে চেনে? জায়ানের কথায় হ্যারি অবাক হওয়ার ভান করে বলে, না চেনার কথা ছিল বুঝি, কিন্তু জেএস আপনি হয়তো ভুলে গেছেন আমাদের মাফিয়া জগতে আপনাকে চেনা এতটাও কঠিন না। তবে আপনার এমন সরল সোজা ভাব দেখে তো আমি প্রথমে টাসকি খেয়েছিলাম। এতটা ইনোসেন্ট ভাব নিয়ে কিভাবে থাকেন? আমি আমার জানেমানের জন্য ইনোসেন্ট হলেও তোদের মতো জানোয়ারদের জম। আরে সে কথা আমি ভুলি কী করে? আপনাদের দুজনের যে মানুষ কেটে গুম করে ফেলতে একটু হাত কাঁপে না, সেই কথা আমি কি করে ভুলি বলেন? হ্যারির কথায় রায়হান বিরক্ত নিয়ে বলে, তুই আমার হলুদিয়া কিডন্যাপ করেছিস কেন? এবার হ্যারি রায়হানের দিকে তাকিয়ে বলে, আপনার বউকে আমি ভীষণ ভালোবাসি মিস্টার আরসি, তাই তো আপনার সাথে আর মৃত্যুকে জড়িয়ে এত কিছু বলেছি আপনার বউকে। এখন আপনার বউকে আমার লাগবে। হ্যারির কথায় রায়হান তাচ্ছিল্য হেসে বলে, ছ্যাঃ, কি বালের জীবন আমার, একটা মাত্রই বউ আমার, তাও সেটার দিকে নজর পড়ে সব শালাগো। রায়হানের এমন কথায় জায়ান ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলে, তোর বউ হওয়ার আগে থেকে আমি জানেমানকে ভালোবাসি, তাই শালা ডাকবি না। কেন রে? শালা ডাকলে বুঝি আমার বাচ্চার মামা হয়ে যাবি? আমি তোর বাচ্চার মামা না বাবা হব দেখিস। তা কি করে হবি?
দেখবি? দেখা। জায়ান কথাটা বলেই রায়হানকে চোখের ইশারা করে, তারপর হ্যারির কাছে গিয়ে হ্যারিকে বলে, এ ভাই শুন, তুই আর আমি দুজন ভাই, ঠিক আছে? তুই বরং এটাকে আগে মেরে দে, উটকো ঝামেলা। ও মরলে আমার জানেমান বিধবা হয়ে যাবে, তারপর আমি নিয়ে যাব। তার এমন কথায় হ্যারি তার দিকে তাকালে জায়ান দাঁত কেলিয়ে হেসে বলে, না মানে তুই নিয়ে যাবি, আর ওর একটা বাচ্চা আছে না, সেটাকে আমি নিয়ে যাব। কিন্তু মাইন্ড লাভ আমার সাথে যেতে রাজি হবে। আরে হবে হবে, চিন্তা করিস না। তাদের কথার মাঝে শ্রাবুর সেন্স আসে। সে পিট পিট করে চোখ খুলে সামনে তাকিয়ে সবটা দেখে আঁতকে ওঠে। তার মুখ খোলা থাকায় সে চিৎকার করে বলে, রায়হান ভাই, জায়ান, আমি এখানে কেন? শ্রাবুর কণ্ঠ শুনে সবাই তার দিকে তাকায়। শ্রাবুর চোখ লাল হয়ে যায়। শ্রাবু একবার জায়ানের দিকে তো একবার রায়হানের দিকে তাকাচ্ছে। রায়হানের চোখে চোখ পড়তেই রায়হান তাকে চোখের ইশারায় শান্ত থাকতে বলে। শ্রাবু রায়হানের চোখের ইশারা বুঝে শান্ত হয়ে যায়। আর এদিকে জায়ান সুযোগ বুঝে হ্যারিকে ঘুরিয়ে হ্যারির হাত থেকে পিস্তল নিয়ে নেয়। আর তা দেখে গার্ডরা তার দিকে পিস্তল তাক করলে রায়হান তাচ্ছিল্য হেসে বলে, তুই বড্ড বোকারে হ্যারি। তোর এই গোবর মার্কা ব্রেন নিয়ে মাফিয়া হয়েছিস। তোরে কোন আবালে মাফিয়া খেতাব দিছে রে বলত? রায়হানের এমন কথায় রিভানের হাসি পায়, কিন্তু তার স্যারের ভয়ে সে হাসে না। জায়ান হ্যারিকে বলে, যে সবকিছু করতে পারলেও তার বেস্ট ফ্রেন্ড আর তার জানেমানের ক্ষতি কখনো করতে পারে না। হ্যারি ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, তোদের এই মেয়েকে না নিয়ে শত্রুতা, তাহলে একজন আরেকজনকে বেস্ট ফ্রেন্ড বলতেছিস কেন? রায়হান বলে, তোর রিসার্চে ভুল ছিল। আমাদের শত্রুতা আমাদের হলুদিয়াকে নিয়ে না। যদি তাই হতো তাহলে হয় আমি ওর হাতে মরতাম, না হলে ও আমার হাতে মরতো। তাদের দুজনের কথায় হ্যারি হতভম্ব হয়ে যায়। সে অবাক হয়ে প্রশ্ন করে, তাহলে মাইন্ড লাভ কে জায়ান ভালোবাসে না? তার কথায় জায়ান বিরক্ত হয়ে বলে, তার ব্রেন কি পুটকিতে নাকি রে? যার জন্য জীবন দিতে একবারও ভাবি না, তাকে নাকি ভালোবাসি না? দুজন মাফিয়া এক মেয়ের জন্য এতটা পাগল? রায়হান আলতো হেসে উপর নিচ মাথা নাড়ায়। জায়ান হ্যারিকে বলে, তোর চামচাদের বন্দুক নামাতে বল, না হলে তোর খুলি উড়িয়ে দেব। জায়ানের কথা মতো হ্যারি ইশারা করলে ঘাটরা বন্দুক ফেলে দেয়। তারপর হ্যারি রায়হানের দিকে তাকিয়ে বলে, এবার বল, তোরা এই জায়গার ঠিকানা পেলি কিভাবে? তার কথায় রায়হান ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, এই ভাই, সত্যি করে বলতো, তোর ব্রেন কি মাথায় নাকি পাছায়? হ্যারি দাঁত কটমট করে তাকালে রায়হান উচ্চ শব্দে হাসতে হাসতে বলে, আচ্ছা শোন, ওই যে আমার হলুদিয়ার হাতে আংটিটা দেখছিস, ওইটাতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। একটু ব্রেন খাটালেই তুই ট্র্যাকারের সন্ধান পেতি। রায়হানের কথা মতো হ্যারি আর রিভান শ্রাবুর হাতের দিকে তাকায়। তারপর হ্যারি চোখ ঘুরিয়ে রিভানের দিকে রাগী চোখে তাকালে সে মাথা নিচু করে ফেলে। রায়হান গিয়ে শ্রাবুর বাঁধন খুলে দেয়। জায়ান এবার অন্যমনস্ক হওয়ায় হ্যারি তার পেটে আঘাত করে পিস্তল দিয়ে তার দিকে তাক করে। তা দেখে শ্রাবু চিৎকার করে ওঠে। আর রায়হান আতঙ্কিত হয়ে হ্যারিকে বলে, নো নো, একদম শ্যুট করবি না হ্যারি। যদি ওর কিছু হয় তাহলে কসম, আমি তোর কলিজা ছিঁড়ে ফেলবো। রায়হানের এমন হুমকিতে হ্যারির ভেতর কেঁপে ওঠে। কারণ হ্যারি জানে রায়হান মানুষ মেরে তার কলিজা বের করে নেয়। গার্ডরাও বন্দুক তুলে তাদের দিকে তাক করে। শ্রাবু এসব দেখে ভয়ে রায়হানকে জড়িয়ে ধরে রাখে। রায়হান তাকে শান্ত করে জড়িয়ে ধরে রাখে। তারপর রায়হান আস্তে ধীরে শ্রাবুর কানের কাছে মুখ নিয়ে বলে, আমার হলুদিয়াকে যা যা শিখিয়েছিলাম তা কি ভুলে গেছে? রায়হানের কথায় শ্রাবু মুখ তুলে রায়হানের দিকে তাকায়। তারপর মাথা নাড়িয়ে না বুঝায়। তা দেখে রায়হান আলতো হেসে শ্রাবুর কপালে চুমু খায়। যা দেখে জায়ান চোখ বন্ধ করে ফেলে। রায়হান আবারও শ্রাবুকে বলে, তাহলে আজ তোর স্কিল দেখিয়ে দে হলুদিয়া। শ্রাবু মৃদু হেসে উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ বুঝায়। গুড গার্ল, তাহলে চল শুরু করা যায়। চলেন। কথাটা বলেই শ্রাবু আচমকা পেছনে ঘুরে হ্যারির পা বরাবর লাথি দিয়ে ফেলে দেয়। তার হাত থেকে পিস্তল নিয়ে পায়ের হাঁটুতে শুট করে দেয়। শ্রাবুর হঠাৎ এমন আক্রমণে সবাই আশ্চর্য হয়।
রায়হানও আশ্চর্য হয়, কারণ সে তো মাত্র বলেছে। আর এরই মধ্যে জায়ান একবার হ্যারিকে তো আরেকবার শ্রাবুকে দেখছে। আর তখনই হ্যারি গার্ডদের ইশারা করলে তারা রায়হান, জায়ান আর শ্রাবুর উপরে ঝাঁপিয়ে পড়ে। রায়হান সুযোগ বুঝে নিজের কাছে লুকিয়ে রাখা সুইচ ব্লেড বের করে নিখুঁতভাবে একের পর এক গার্ডের গলায় চালিয়ে দেয়। এদিকে জায়ান তার জুতার তলা থেকে ছোট্ট একটা ব্লেড বের করে গার্ডদের যেভাবে পারছে আঘাত করছে। শ্রাবুও কম কিসে, সে রায়হানের থেকে যতটুকু প্রশিক্ষণ নিয়েছে তাতেই কামাল করে দিচ্ছে। ইতিমধ্যে রিভান সেখান থেকে উধাও হয়ে যায়। গোডাউনের দরজা খুলে জায়ান সুযোগ মতো নিজের হাত ঘড়ির সাহায্যে সায়ারকে ইঙ্গিত করে দেয়। খান বাড়ির ড্রয়িং রুমে সকলে চিন্তিত অবস্থায় বসে আছে। সূর্য, বিথি, সুমাইয়া ওরা কাঁদছে। রাহাতকে ঘুম পাড়িয়ে ড্রয়িং রুমের দোলনায় শুয়ে দিয়েছে। রাজ এ মাথা থেকে ও মাথা পাইচারি করছে। আর তখনই সায়ার তাকে ফোন করে, আর সাথে সাথে রাজ বলে আমি যাচ্ছি। রাজ কোথাও যাচ্ছে শুনে সবাই বলে ওঠে তারাও যাবে, কিন্তু রাজ সবাইকে নিষেধ করে। রাজ তাদের বলে যায় কোনো সমস্যা হলে ফোন করবে। কিন্তু রাজের সাথে হৃদয়, সাইফুল, রাফিদও যায়। অপরদিকে সায়ার এতক্ষণ যাবৎ শিকদার ভিলাতেই ছিল। জাইনা শিকদার আর তুহিন শিকদার আর ফারিহাও সব শুনে কান্না করতে থাকে। সায়ার যেতে নিলে জাইনা শিকদার তাকে আটকে বলে তাদেরও সাথে করে নিয়ে যেতে। তাই বাধ্য হয়ে সায়ার তাদেরকেও নিয়ে নেয়। এদিকে রায়হান, জায়ান, শ্রাবু মিলে প্রায় সবগুলো গার্ডদের অবস্থা খারাপ করে দেয়। হ্যারি সুযোগ বুঝে হাতের কাছে রিভানের ফেলে রাখা পিস্তলটা দেখে সেটা হাতে তুলে নেয়, আর সেটা শ্রাবুর দিকে তাক করে। শ্রাবুকে উদ্দেশ্য করে বলে